প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস সেট থেকে ম্যাথ ক্লাস। গ্রুপ সি এর ম্যাথ ক্লাস লাস্ট প্রিভিয়াস ক্লাস দিয়েছিলাম 10 নম্বর আর 11 নম্বর সেট। আজকে 12 আর 13 নম্বর দুটো সেট হবে একসাথে, 30টা ম্যাথ। তো স্কিপ করবে না, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে ম্যাথের, এবং ম্যাথগুলো খুব ভালো। যদিও পরীক্ষায় নাও যদি আসে তবুও কিন্তু এই যে 30টা ম্যাথ, কটা ম্যাথ পারছো কটা পারছো না, সেট প্র্যাকটিস করার উদ্দেশ্য হচ্ছে ওটা, যে প্র্যাকটিস করার পরে আমি কটা পারছি কটা পারছি না। এখানেই যদি তুমি কম পারো পরীক্ষার হলে আরো পারবে না, সেই জন্য সেট প্র্যাকটিস করতে হয়। তো শুরু করা যাক। সেট প্র্যাকটিস করতে গিয়ে খাতা পেন থাকলে নিয়ে বসে যাও, কটা পারছো কটা পারছো না। শুরু করছি। 31, 32 দুটো ম্যাথ, স্কিপ করবে না, দেখতে থাকবে। এই সেটের ম্যাথগুলো একটু আলাদা, টেলরের প্র্যাকটিস সেট থেকে একটু ভিন্ন টাইপের, একটু টাফ। বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 225 এবং 5, অর্থাৎ লসাগু 225 আর গসাগু কত 5। একটি সংখ্যা 25 হলে, এদের মধ্যে একটি সংখ্যা 25 দিয়েছে, তাহলে আরেকটি সংখ্যা কত? তাহলে আমরা জানি লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি কি কি? একটা এ সংখ্যা, একটা বি সংখ্যা। সংখ্যা দুটির গুণফল হচ্ছে লসাগু ইন্টু গসাগু। ক্লিয়ার? তো লসাগু আমি লিখে দিলাম 225, গসাগু 5, এবং একটি সংখ্যা 25 বলেছে, তো ধরে নিলাম একটি সংখ্যা 25, বি কে আমি 25 ধরে নিলাম। তাহলে আরেকটা সংখ্যা এ বেরিয়ে যাবে। তাহলে এটা করলেও করতে পারি, বা তুমি করতে পারো সরাসরি 5 5 25 কেটে দাও, 4 5 20, 5 5 25, তাহলে এ সমান সমান হচ্ছে 45। আমরা এটা জাস্ট জানার জন্য, যদি কেউ না জানে তাহলে এটা লিখে দিলাম, ওই জন্য প্রত্যেকটা অঙ্কতে কিন্তু লিখে দিই। এবার যারা জানে বিষয়টা তারা কি করবে, ফটাফট একদম এরকম লিখে নিচে 25 দিয়ে একটু কাটাকাটি করে নেবে, বাস উত্তর চলে আসলো, হয়ে গেল উত্তর। এইটুকু করে শেষ অঙ্ক, তাই না? পরীক্ষায় এটুকু না করে মাইন্ডে ক্যালকুলেশন করেও হবে, ছোট ছোট কাটাকাটি, যেহেতু 5 5 সবই। তো বোঝা গেল, এটা পরীক্ষার হলে করতে গেলে এইটুকুই করব আমরা। এটা লিখে লিখে করে আমার টাইম নষ্ট করে লাভ নেই। কিন্তু এটা কেন লিখলাম, যারা নতুন, যারা কেউ যদি না জানে তাদের জন্য এটা, ঠিক আছে? যদি না জানে তাদের জন্য। এবার হচ্ছে নেক্সট অঙ্ক। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টে 9। কিন্তু কোশ্চেন বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা, 10, 12, 15 দ্বারা যদি ভাগ করি, তা প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। তো অপশনের কথা বলেছে, যে অপশনের মধ্যে কোন বৃহত্তম সংখ্যাটা, অপশনের মধ্যে বলেছে। অপশনের মধ্যে যেতে গেলে আমি এটাকে ভাগ করব এদের লসাগু দিয়ে। এদের লসাগু কত? 60। 10, 12, 15 লসাগু 60, এদের লসাগু দিয়ে একে ভাগ করব, তাহলেই আমি বের করতে পারবো উত্তরটা, সঠিক উত্তর। তারপরেও আরেকটা রাস্তা আছে, সেটাও দেখাবো। সেটাতে গেলে কি সমস্যা হতে পারে সেটাও দেখাবো। তা আমি 60 দিয়ে আগে ভাগ করে নিলাম। কতবার যায়? একবারই দিলাম, এত। তারপর 6 বার দিলাম, 6 6 36। 39 বেশি থাকলো বাড়তি, সেই 39টা কিন্তু আমি যদি এই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমি বিয়োগ করে দিই, এটা কিন্তু ভাগ যায়। এই 960 কিন্তু ভাগ যাবে। তো প্রশ্ন তো বলেছে ভাগ যাবে, কিন্তু 4 বেশি থাকবে, তো 4 বেশি করে দাও এর সাথে, তাহলেই 4 বেশি থাকবে, এটাই বলেছে। তাহলে এর সাথেই যদি আমি 4 অ্যাড করে দিই, তাহলে 964 হয়ে যাবে সংখ্যাটা। এবার তো যাবে, কিন্তু গেলেও 4 প্রত্যেক ক্ষেত্রে 4 বেশি থাকবে। এবার তুমি যদি এখান থেকে আগাতে চাও, তাহলে কি সমস্যা হতে পারে দেখো। এখান থেকে যদি আমি আগাই 6 13 78, 6 13 78, 13 দিয়ে যদি গুণ করি, 6 13 হচ্ছে 78, এটা যাবে, এটা ভাগ যায়। কিন্তু এর সাথে যদি আমি 4 যোগ করে দিই, তাহলে 784, এটা ভাগ যাবে না, 4 অবশিষ্ট থাকবে। কিন্তু বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, এটাও কিন্তু অ্যান্সারে আছে না, এটা 784, 784 এটাও আছে। ভুল করেও যদি এই পথে আগাতে যায়, তো এই ছোটটাতেই অ্যান্সার টিক মেরে চলে আসবে। কিন্তু খেয়াল করবে না, বলেছে 3 অঙ্কের বৃহত্তম, তাহলে আরেকটাও যাবে। আরেকটা কোনটা যায়? এটাও যায়। তো এটা নিশ্চয়ই উত্তর হবে না। এই পথে আগালে এই সমস্যাটা হতে পারে,
ঠিক আছে, তো এই পথে আগালে কোনো সমস্যা হবে না, ডাইরেক্ট উত্তর আসবে একদম সুন্দর। মাইনাস করে যা বেরোবে তার সাথে 4 অ্যাড করে দাও, সঠিক রাস্তায় সঠিক উত্তর চলে আসবে। এটাও রাস্তা, কিন্তু এটা নির্বাচন করতে হবে আবার নিচে, যে এটা তো যাচ্ছে কিন্তু 4 অবশিষ্ট, এটাই কি বড় না আরো অন্য অপশনে আছে উত্তর, আবার এইটা খুঁজতে হবে তখন। কিন্তু এই ক্ষেত্রে কোনো খোঁজাখুঁজির দরকার নেই। বোঝা গেল? 33 34, 33 নম্বরে অঙ্কটা টুকে দিই তারপরে করছি। 33 নম্বরে এর ঘনমূল বের করতে বলেছে, বাই 1728 ইন্টু 8/15 ইন্টু 3/8, এটা সমান সমান কত? এর ঘনমূল বের করতে বলেছে এবং এরও ঘনমূল বের করতে বলেছে। 729 এর ঘনমূল কত? 9, তাই না? 729 এর ঘনমূল 9, এর ঘনমূল হচ্ছে 12। 12কে যদি আমি 3 বার গুণ করি তাহলে এত পাবো, তাই না? 12 12 144, তার সাথে যদি 12 গুণ করে দাও তাহলে এত আসবে। কিন্তু তাহলে এর ঘনমূল কত? 12। এটুকু বুঝতে হবে তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি হবে, সময় বাঁচবে। 9/12। এবার তুমি অঙ্ক বসাতে থাকো, যা আছে তাই বসাতে থাকো, অঙ্ক চলে যাবে। 8 8 কেটে যাবে, 8 ছিল তো, 3/8 না কত দেখে নিই আরেকবার। হ্যাঁ, তো এবার তুমি কাটতে পারো। 8 8 কেটে দাও, 3 5 15 কেটে দাও, 3 3 9, 3 4 12 কেটে দাও, উপরে 3 নিচে 20, অর্থাৎ 20 দিয়ে 3 কে ভাগ করতে হবে, তাই না? একবার যাবে, আরেক দশমিকের জন্য 0, 5 20 100, 0.15 অ্যান্সার। ক্লিয়ার? 0.15। 34, এই অঙ্কটা কোনো অঙ্ক না। এই টাইপের অঙ্ক আসলে কি করব? 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ডট ডট দিয়ে 1 - 1/n, এর সরলীকৃত মান কত? জাস্ট খালি এইটুকুর কাজ করব আগে। এখানে কত পাচ্ছি এটা বিয়োগ করলে হাফ থাকবে, আর এখানে থাকবে 2/3, এইটুকুই করব। এবার দেখব যে কাটছে কোনটা, উপরেরটা কাটছে না নিচেরটা কাটছে। তো নিচেরটাই কেটে গেল প্রথমে, তাই না? তো উপরে 1 থাকবে, এটা সব সময় থাকবে এখানে 1, এবং এইভাবে চলতে চলতে থাকবে এবং কাটতে থাকবে একদম। এখানেও তাই, এখানেও দেখো 3/4 কাটতে থাকবে, এইভাবে কাটতে থাকবে, কাটতে কাটতে লাস্টে এটা থেকে যাবে। কি থেকে যাবে? এন থেকে যাবে, আর কাটবে না। উপরে 1 থাকবে আর নিচের শুধু এনটাই থাকবে, আর বাকি সব কেটে যাবে, এইভাবে কাটতেই থাকবে। তো 1 এখানে থাকবে আর লাস্টে এনটাই থাকবে। যেরকম এখানে 4 থেকে গেছে, সেরকম লাস্টে এখানে গিয়ে এনটাই থেকে যাবে। তাহলে আমি জাস্ট দুটো থেকে বুঝে যাব যে কোনটা আগে কাটছে, সেটা বের করে নিই। ক্লিয়ার? তো দেখলাম নিচেরটাই কাটছে, উপরে তাহলে 1 থেকে যাচ্ছে, নিচে এন থেকে যাচ্ছে, জাস্ট এটাই উত্তর। 35 36, 20টি সংখ্যার গড় 35। 20টি সংখ্যার গড় যদি 35, এটা এটা এর আগেও করলাম, দুই একটা অঙ্ক মানে রিপিট করে দিচ্ছে সেটে। 20টা অঙ্কের গড়, 20টি অঙ্কের গড় যদি 35 হয়, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 700। 700 দেখা গেল, পরে দেখা গেল 85 সংখ্যাটিকে ভুল করে 45 ধরা হয়েছে, অর্থাৎ 85 সংখ্যাটাকে 45 ধরেছে। তার মানে কি কম ধরেছে? কত কম ধরেছে? 40 কম ধরে নিয়েছে। তার মানে এর মধ্যে 40 কম আছে। তাহলে তাহলে অ্যাকচুয়ালি কম যদি অ্যাকুরেট থাকতো তাহলে কত হতো? 40 অ্যাড করতে হতো, তাহলে 740 হতো সঠিক মানটা টোটাল। এবার বলেছে তাহলে সঠিক গড় কত? তা 20টি সংখ্যা আর টোটাল সঠিক মানটা ছিল 740, একেই যদি ভাগ করে দিই আমরা 37 পাবো, তাই না? তো উত্তর কত? 37, এটা উত্তর। 36, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে ওভার পিছু গড় রান 3.2, 10 ওভারে 3.2 করে যদি হয় ওভারে, দশমিক তুলে নিতে কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কত? 10 ওভারে 32 রান। 10 ওভারে 32 রান বেরোবে। তো পরে বলেছে জেতার জন্য 282 রানের লক্ষ্যমাত্রা, জিততে গেলে 282 রান করতে হবে, তার মধ্যে 32 রান করে নিয়েছে 10 ওভারে, তাহলে আর কত রান করতে হবে? এবং টোটাল খেলা 50 ওভারের, তো 32 যদি বাদ দিই আমি, তাহলে আর থাকবে আমার 250 রান। ওভার আমার বলে দিয়েছে পরে 40 ওভারে।
কত করতে হবে গড়ে? তাহলে 40 দিয়ে ভাগ করে দাও, 4 6 24.2.6.25 6.25 বেরোবে, 6.25 এত গড়ে করতে হবে। 37 39 তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে নতুন অনুপাত হয় 2:3:4। সংখ্যাগুলি হলো, দেখো অনেকে ঘাবড়ে যায় 1:2:3 এবং প্রত্যেকটির সাথে যদি 5 যোগ করা হয় তাহলে অনুপাত হয় 2:3:4। কখন প্রত্যেকটার সাথে যদি আমি 5 যোগ করি তবে হবে অনুপাত 2:3:4 যোগ করার পর। তো অনেকে ঘাবড়ে যায় যে তিনটে অনুপাত আমি সাজাবো কি করে, দরকারই নেই, দুটো অনুপাত নাও না, দুটো নাও, এই দুটো নাও, এই দুটো নাও, এই দুটো নিলে প্রথম দুটো নিলে এখানে প্রথম দুটো নিতে হবে, এবং এখানে দ্বিতীয় আর তৃতীয় নিলে এখানেও দ্বিতীয় আর তৃতীয়ই নিতে হবে। এমন না যে আমি এখানে দুটো নিব আর এই পাশের এই দুটো নিব, তাহলে কিন্তু হবে না, গন্ডগোল হবে, হবেই না, উত্তর আসবে না, অঙ্ক ভুলভাবে সাজানো হবে। প্রথম দুটো নিলে এখানেও এই দুটো নিতে হবে, ক্লিয়ার, আর দ্বিতীয় দুটো নিলে এখানেও দ্বিতীয় দুটোই নিতে হবে। তাহলে আমরা প্রথম দুটোই করি, তাহলে প্রথম এক্স ধরে নিলাম, এর সাথে 5 যোগ করলাম, এবং পরেরটা 2x ধরে নিলাম, এর সাথে 5 যোগ করলাম, ইকুয়াল কত হবে 2:3 হবে। বাস এইটুকুই করো, দুটোই নিতে হবে, কোনো ব্যাপার না। তিনটা সাজাতেই তো পারবে না, অসুবিধা হবে, অসুবিধা কি হবেই না, সাজানো চাপ হবে। তো এই দুটো নিয়ে উত্তর করলে, আবার বলছি, প্রথম দুটো নিলে এখানেও প্রথম দুটোই নিতে হবে, দ্বিতীয় দুটো অনুপাত নিলে এখানেও দ্বিতীয় দুটোই নিতে হবে, ক্লিয়ার। তো 3x প্লাস 15 4x প্লাস 10, x সমান সমান মাইনাস x সমান সমান ওই পাশে গেলে -5, অর্থাৎ x এর মান 5। তাহলে এবার পেয়ে গেলাম অনুপাতগুলো কত, তাহলে এত, তাই না? x এর মান 5 পেয়ে গেলাম, এবার যা চাইবে তাই উত্তর বেরোবে। সংখ্যাগুলি হলো, সংখ্যাগুলি কি কি? 5 একে 5, উপরের লাইন 5 দুগুণে 10, 3 5 15, 5 10 15 সংখ্যাগুলো। এটাও তো ছোট করা যায়, তাই না? ছোট করা যায়, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 1 2 3। সংখ্যাগুলি হলো, কিন্তু এটা অনুপাত বলেছে, সংখ্যাগুলি হলো, এটা অনুপাত, কিন্তু সংখ্যাগুলি তো এটাও খেয়াল রাখতে হবে যে এটাকেও কেটে ছোট করে দিয়ে উত্তর বসিয়ে দিলাম হঠাৎ করে সিতে, না, এটা অনুপাত বলেছে, সংখ্যাগুলি হলো, তো সংখ্যাগুলি হচ্ছে এটা হচ্ছে সংখ্যাগুলি। সংখ্যাগুলির অনুপাত যদি বলতো তাহলে তো ওই 1 2 3ই আসতো, বোঝা গেল? x এর মান 5 বেরোলো, এই যে সাথে গুণ করে দাও, এগুলোই তো সংখ্যার অনুপাত বলেছিল, বোঝা গেল? 38 নম্বর, এ বি সি এর বেতনের অনুপাত 2:3:5, এ বি সি 2:3:5 এদের বেতনের অনুপাত। বি ও সি এর বেতনের সমষ্টি 8000, বি আর সি, তাহলে দুইজনের অনুপাতের যোগফল কত? 8 ইউনিট, তাহলে 8 ইউনিট সমান সমান 8000, 1 ইউনিট সমান সমান 1000, 1 ইউনিট সমান সমান কত? 1000, হয়ে গেল 1000, ক্লিয়ার। তাহলে এদের বেতন কত? এর হচ্ছে 2000, এর হচ্ছে 3000, এর হচ্ছে 5000, হয়ে গেল। তো বলেছে সি এর বেতন এর বেতনের তুলনায় শতকরা কত বেশি? সি এর বেতন 5000 আর এর বেতন 2000, কত বেশি? 3000 বেশি। কত থেকে? এর থেকে। 2000 উপর 3000 বেশি, 3000 বেশি, 2000 উপরে 3000 বেশি, ইন্টু 100 এ কত? কেটে দিলাম, 50 দুগুণে 100 কেটে দিলাম, 150%, 150% বেশি। মুখে মুখে করা যায় তো, 150% বেশি আছে না, 3000, 150% বেশি, বোঝা গেল? নেক্সট 39 নম্বর, 39, এখানে এটে যাবে, ছোট্ট অঙ্ক। বলেছে বার্ষিক r% হারে সরল সুদে পি টাকার টি বছরের সুদ i টাকা হলে পি টাকা r%,
টি বছর, সুদ হচ্ছে আই টাকা, তাহলে 100 আই ইকুয়াল টু পিআরটি, 100 আই ইকুয়াল টু পিআরটি বা পিআরটি সমান সমান 100 আই। সি নম্বর অ্যান্সার, সি নম্বর অ্যান্সার। 40 নম্বর 41 নম্বর, এ ও বি একটি ব্যবসায় 5:2 অনুপাতে বিনিয়োগ করলো। এ আর বি 5:2 অনুপাতে টাকা বিনিয়োগ করলো। মোট লাভের 9% চ্যারিটিতে দান করার পর এর লাভ্যাংশ হয় 650 টাকা। মোট লাভ্যাংশ কত? বছর শেষে এবার ভাবতে হবে, কারণ 9% বলেছে, মোট লাভের 9% বার্ষিক। ঠিক আছে, তো বছর যদি এদের সাথে গুণ করে দিই, তাহলে আমি গুণ করতে গিয়ে টাইম নষ্ট হলো, ওটাই কেটে যাবে। অর্থাৎ এদের মূলধনের অনুপাত 5:2 এবং এদের লাভের অনুপাত, মূলধন এটাই আর লাভের অনুপাত এটাই, এটাই 5:2। তো মোট লাভ কত? মোট মূলধন কত? 7x। মোট লাভ কত? 7x। ক্লিয়ার? তো এই 7x এর মোট লাভের 9% চ্যারিটিতে দান করবে, তাহলে চ্যারিটিতে দান করে দিলাম 7x এর থেকে 9x বলছে 9% দান করার পর, তাহলে এটা দান করলাম কোথার থেকে? দান করলাম এই যে মোট লাভ 7x, সেখান থেকে দান করলাম, তাহলে সেখান থেকে নিশ্চয়ই বিয়োগ করতে হবে। বাকি টাকাটা পড়ে থাকবে। এই বাকি টাকার 650 টাকা কে পাচ্ছে? এ পাচ্ছে। তাহলে এই টাকার যদি আমরা 650 টাকা দিতে যাই, তাহলে ওদের লাভের অনুপাতে দিতে হবে 5:2, অর্থাৎ 5/7। এর 5 অনুপাত, টোটাল যোগফল 7, তাই তো করি, করে দিলাম ইকুয়াল টু 650 টাকা। বোঝা গেল? এইটুকু সলিউশন করতে হবে। তাহলে এখানে পাবো আমরা 700x মাইনাস 63x/100, তাহলে বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 7, তারপরে পাচ্ছি 3, তারপরে পাচ্ছি 6। 637x/100 ইকুয়াল, ও সরি ইকুয়াল না, x/100 ইন্টু 5/7 ইকুয়াল 650। 650, 7 নং 63, 7 একে 7 কেটে গেল, 7 13 91, 5 13 65 কেটে গেল, 5 10 50 কেটে গেল। তাহলে থাকছে 7x ইকুয়াল, এই যে 7x ইকুয়াল 1000। তাহলে x টোটাল কত? x এর মান কত? 1000/7। এবার বলেছে মোট লাভ কত? মোট লাভ 7x, তাহলে 7x, x এর মান কত? এত, বাই 7, 7 7 কেটে গেল, 1000। মোট লাভ 1000। কত লাভ? মোট লাভ 1000 টাকা। ক্লিয়ার? সময় লাগছে, সময় লাগবে, শিখতে গেলে সময় লাগবে, ঘাবড়ানোর কিছু নেই, অঙ্কের মধ্যে কিছু নেই। এবার এটাই যদি পরীক্ষা হলে করতে যে আরো ফাস্ট হবে, তাই না? আরো ফাস্ট হবে। 41, ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। তিনজনে কত টাকা? 6000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। কে কত দিয়েছে জানি না। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা 50 টাকা, 100 টাকা আর 150 টাকা লাভ্যাংশ হিসেবে পায়। 50 টাকা, 100 টাকা আর 150 টাকা লাভ্যাংশ হিসেবে পায়। তাহলে লাভের অনুপাত কত? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। এই হচ্ছে লাভের অনুপাত, তাই না? লাভের অনুপাত। এরা তিনজনে মোট 6000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। লাভ্যাংশ স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে। কত টাকা নিয়োজিত করেছিল? এটা তো লাভের অনুপাত, ওটা তো মূলধন, তাই না? কত বছর পর? 1 বছর পর। এবার প্রশ্ন হচ্ছে, আমি এবার সাজাবো কি করে? এবার যদি বলে যে স্যার এইটুকু সমান সমানই এত, হ্যাঁ ভালো কথা, এত এইটুকু সমান সমান, এইটুকু সমান সমান কেন করব? এটা হচ্ছে লাভের অনুপাতকে আমরা টাইম দিয়ে ভাগ করছি। 1 বছর ছিল না, 1 বছর দিয়ে ভাগ করলাম, লাভের অনুপাতকে টাইম দিয়ে ভাগ করলাম, হয়ে গেল। এবার মূলধন লিখতে পারি, তার মানে এটাই অনুপাত। বোঝা গেল? তার জন্য আমরা লিখতে পারি এটা। 1 বছর বলেছে যেহেতু, 2 বছর বললে কিন্তু হতো না, আবার হতো না।
তাহলে 1 2 3 অর্থাৎ 6 ইউনিট সমান সমান 6000, 1 ইউনিট সমান সমান 1000। কারণ এটা তো লাভের ইউনিট, এটা তো মূলধন, তাই না? তো লাভের, এটা যদি লাভ হতো টোটাল, তাহলে এটা টোটাল লাভ ইকুয়াল টু অত লাভ লিখে দিতে পারতাম। কিন্তু এটা মূলধনের, এটা লাভের অনুপাত, এটা মূলধন টোটাল, এই জায়গাটাই প্রশ্ন। তাহলে 1 1 ছিল নিচে, কোনো ব্যাপার না, 1 1 ছিল, তো অনুপাত ওটাই থাকবে। 1 ইউনিট সমান সমান এত। এবার কাটটা বলেছে, দেখো কে টাকা কত নিয়োজন করে, মানে স্মিতা কোনটা, লাস্টের জন্য, এই যে 3000 টাকা, স্মিতা 3000 টাকা ব্যবসাতে নিয়োজিত করেছিল। 41 সি নম্বর। নেক্সট অঙ্ক 42 43। কবির ধার্য মূল্যের উপর 25% ছাড়ে একটি জিনিস বিক্রয় করলো। ধার্য মূল্য 100 টাকা, 25% ছাড় অর্থাৎ সে 75 টাকায় বিক্রি করলো। সে 660 টাকায় জিনিসটি বিক্রি করে, ধার্য মূল্য 100 টাকা ছিল, 75 টাকায় বিক্রি করলো 25% ছাড়ে, তাহলে এটা বিক্রয় মূল্য। তাহলে এত ইউনিট সমান সমান 660 টাকায় বিক্রি করেছে বলে দিয়েছে, কিন্তু 660 টাকায় বিক্রি করার পরে বলেছে 10% লাভ করলো, 10% লাভ করলো, জিনিসটির ধার্য মূল্য কত? তো 10% লাভ করলো, তাহলে জিনিসটির ধার্য মূল্য কত? তাহলে এটা সমান সমান এটা, তাহলে 1 সমান সমান কত, এবং 100 সমান সমান কত, এবং এর থেকে আমাকে কি করতে হবে, বলে দিয়েছে 660 টাকায় বিক্রি করে 10% লাভ করেছে, তো লাভ তো করা যাবে না, ক্রয় মূল্যটা আনতে হবে। তার মানে উপরে 100, নিচে 110। গন্ডগোল হলো? আরেকবার করছি, একটু বোঝাতে গন্ডগোলই হলো মনে হচ্ছে। 660 টাকা, 75 টাকা সমান সমান 660 টাকা বলে দিচ্ছে, 10% লাভ করেছে, তো লাভ করবো না আমি, আমার পূর্বের টাকায় ফিরে যাব, 100/110 ফিরে গেলাম। কিন্তু এখানে 75 টাকা মানে 75%, তার জন্য আরেকবার 100 হবে, এবং নিচে 75, তাহলে ওটা ধার্য মূল্যে চলে যাব, এটা ক্রয় মূল্যে চলে গেলাম, এটা ধার্য মূল্যে চলে গেলাম। এই জায়গাটা কিসে আসলাম? ক্রয় মূল্যে। 10% লাভ করেছে মানে কিসে? ক্রয় মূল্যের উপরে। তাহলে এই জায়গাটা ক্রয় মূল্যে আসলাম, আর যখনই 100 ধার্য মূল্য ছিল, 100 আবার ইন্টু করে দিলাম, বাস ধার্য মূল্যে চলে গেলাম। বস্তুটাতে কি বলেছে যে ধার্য মূল্য কত, জিনিসটির ধার্য মূল্য কত। বোঝা গেল? ক্লিয়ার? এবার হয়তো আশা করি বুঝতে পেরেছো। এবার কাটাকাটি করা চলে আসবে। 3 25 75, 4 25 100, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আরেকটা শূন্য না, 800 টাকা। ঠিক আছে, এই হলো 800 টাকা। আরেকবার বলছি, 75 25% ছাড়ে অর্থাৎ 75% বিক্রি করেছে, তো 75 ইউনিট সমান সমান 660 টাকা। তো বলেছে তবুও 10% লাভ, তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্যটা বের করি, 100/110 ক্রয় মূল্য। কিন্তু বলেছে ধার্য মূল্য কত, তো ধার্য মূল্য তো 100 ছিল, ইন্টু 100, ধার্য মূল্য কত ডাইরেক্ট বোঝা গেল। তো ধার্য মূল্য 800 টাকা। 43, একজন কন্ট্রাক্টর একটি কাজ 124 দিনে শেষ করার জন্য 120 জন লোক নিয়োগ করেন। খুব ভালো অঙ্ক এটা। 64 দিন পর তিনি দেখেন যে মোট কাজের মাত্র 2/3 অংশ সম্পন্ন হয়েছে। 64 দিনে কত কাজ সম্পন্ন হয়েছে? 120 জন, তাহলে 64 দিন পর্যন্ত করেছিল, 120 জন 64 দিন পর্যন্ত করেছিল, তারপরেই তো দেখলো যে কাজের মাত্র 2/3 অংশই সম্পন্ন হয়েছে। তাহলে এই সময় তারা কত কাজ করে? 2/3 অংশ করে এই সময়টায়। ইকুয়াল, কেন লিখবো ইকুয়াল? সঠিক সময়ে কাজ শেষ করতে হলে ঠিক টাইমে কাজটি শেষ করতে হবে, যার জন্য ইকুয়াল 64 দিন। তাহলে আর বাকি থাকলো কত দিন? 124 দিনের মধ্যে বাকি থাকলো আর 60 দিন। 124 দিন ছিল, বাকি আর 60 দিন। কতজন লোক করবে? M2। কিন্তু কাজের কাজ কত বাকি আছে? আর 2/3 অংশ যদি করে, তাহলে 1 অংশ থেকে বাদ দিতে হবে, অর্থাৎ 1/3 কাজ আরো বাকি আছে। বোঝা গেল? 1/3 কাজ আরো বাকি আছে। এটা হচ্ছে সমীকরণ। একই সময় কাজটা শেষ করবে বলে ইকুয়াল দিয়ে বের করব। 3 3 কেটে দাও, 2 থাকলো নিচে, 6 দুগুণে 12 কেটে দাও,
বাস। আর হচ্ছে 2 2 কেটে দাও, তাহলে M2 ইকুয়াল টু 64। এবার প্রশ্ন হচ্ছে লোক ছিল কত? লোক ছিল আমার 120 জন, 64 জন লেগেছে ওই কাজটা করতে, তাহলে কতজন লোক বেশি লেগেছে? 56 জন লোক বেশি লেগেছে। কতজন লোক? 56 জন ওই টাইমে কাজ করতে গিয়ে। বোঝা গেল? আরো কত কত লোক নিয়োগ করতে হবে? 56 জন লোক নিয়োগ করতে হবে। 44 45 43 নম্বরের অঙ্কটা যে করলাম, 56 জন লোক অর্থাৎ 64 দিন করার পর মোট কাজের এত কাজ শেষ হয়েছে, তো 120 জন লোক 64 দিন পর্যন্ত করেছিল। 120 জন লোক, তার বাকি যে কাজটা ছিল ওখানে কত লাগছিল বেশি? সেখানে M2 এর মান কত বেরিয়েছিল? 64। তাহলে কতজন লোক বেশি লেগে গেছিল? 56 জন লোক বেশি লেগেছিল। 120 থেকে যদি 64 বাদ দিই তাহলে 56 জন বেরোয়। ঠিক আছে, তো এই ছিল অঙ্কটা। কমেন্টে লিখে পাঠাবে বুঝতে না পারলে, আরেকবার যদি আবার সময় পাই কোনো সময় আসে দেখাবো। বলেছে একটি ট্রেন 10 কিমি দূরত্ব 12 মিনিটে অতিক্রম করলো। যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হতো তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগতো? 10 কিমি দূরত্ব 12 মিনিটে অতিক্রম করে, 10 কিলোমিটার 12 মিনিটে, তাহলে তার স্পিড কত? কিলোমিটারে বের করতে হবে, কারণ দূরত্বটা কিলোমিটারে, তাহলে 60 দিয়ে ভাগ করলে মিনিটকে ঘন্টা হয়ে যায়, তো সেই 60টা উপরে চলে যাবে। তাহলে তার স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তো বলেছে যদি 5 কিমি কম হতো, যদি 45-এ যেত, তাহলে ওই 10 কিলোমিটার যেতে তার কত টাইম লাগতো, এটা চেয়েছে। ঠিক আছে, ওই 10 কিলোমিটার যেতে তার কত টাইম লাগতো? 5 নং 45, 5 দুগুণে 10। যদি গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হতো, 45, দূরত্ব 10 কিলোমিটার, এটা 2/9, তো কত মিনিট? 5 × 5 = 50, 45 মিনিট, ঠিকই তো আছে। তো 9 দিয়ে 2-কে ভাগ করতে হবে, বা একে যদি, এটা ঘন্টায় বেরোলো, একে আমি মিনিটে করে দিচ্ছি, এটাই করতে হবে। 3 × 9, 3 × 60 হয়ে গেল। 40-কে ভাগ করতে হবে, তাহলে মিনিট আর সেকেন্ডই দিয়েছে, তাহলে 3 × 39, 1/3 ইন্টু 60, আবার 60 কেন? সেকেন্ডে করতে হবে, এটা মিনিটে হলো, এবার সেকেন্ডে। 13 মিনিট 20 সেকেন্ড, 13 মিনিট 20 সেকেন্ড লাগবে। কত লাগবে? 13 মিনিট 20 সেকেন্ড। বি নম্বর 45, এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। অসৎ ব্যবসায়ী 100 টাকার জিনিস 20% লাভে বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়। তো ধরে নাও যে লোকটা 100 গ্রাম জিনিস, মানে লোকটা না, দোকানদার 100 টাকার জিনিস, 100 গ্রামের জিনিস 100 টাকায় কিনেছিল। আমি দোকানদার, তুমি আমার কাছে কোনো জিনিস বেচতে এসছো, আমি তোমার কাছ থেকে 100 গ্রাম নিলাম 100 টাকায়। এবার আমি বিক্রি করতে গিয়ে আমি 20% লাভ করছি, তো আমার কেনার দাম তো 100 টাকা, আমি বিক্রি করবো 120 টাকায়। এইটুকু এই পর্যন্ত ক্লিয়ার। কিন্তু দেওয়ার সময় আমি 100 গ্রাম দিচ্ছি না, দেওয়ার সময় আমি কি করছি? 25% কম দিচ্ছি। তার মানে তাকে আমি 75% দিচ্ছি, অর্থাৎ 75 গ্রাম দিচ্ছি। তো 75 গ্রামের দাম কত? 75 টাকায় পড়বে দোকানদারের কাছে। 100 গ্রাম 100 টাকা দিয়ে নিয়েছিল, 75 গ্রাম দিচ্ছে লোককে, কাস্টমারকে, তাহলে তার 75 গ্রামের দাম 75 টাকা পড়ছে, কিন্তু লাভ করছে 120 টাকা। 100-র উপরে 120 টাকা, তো কত টাকা লাভ করছে? মানে নেওয়ার সময় 25% আরো কি বলেছে? কম, দেওয়ার সময় কম দিচ্ছে, দেওয়ার সময় কম দিচ্ছে।
কিন্তু বিক্রি করছে 20% লাভে, বলে দিচ্ছে 100 গ্রামই দিয়েছি, তো ঠকালো না, দিয়েছে 75 গ্রাম, তো কত লাভ করেছে দেখো। তাহলে 120 থেকে যদি 75 বাদ দিই, 45 টাকা লাভ করে নিয়েছে। কারণ 75 গ্রামের দাম 75 টাকা, বিক্রি করেছে 120 টাকা, 45 টাকা লাভ। ওইখানটা কি বলেছে শেষে, ওই তবে ওই ব্যক্তি মোট শতকরা লাভ কত, তাহলে 75 টাকার উপরে 45 টাকা লাভ, 100-এ কত, 4-25-এ 100, 3-25-এ 75, 3-15, 45, 4-15, 60, 60% লাভ করছে ওই ব্যক্তি, দোকানদার। নেক্সট 13 নম্বর সেট 31-32। যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয়, 15টা ডিমের ক্রয় মূল্য 75 টাকা, এক একটা ডিমের দাম 5 টাকা করে, তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? তো 15টা ডিমের দাম 75 টাকা, একটা ডিমের দাম কত, 4 ডজন মানে 4-12-48, 48টা ডিমের দাম কত? এখান থেকে একটা ডিমের দাম পাবো, তাহলে 5-15-75, তাহলে 48টা ডিমের দাম টোটাল বেরিয়ে যাবে 5-8-এ 40, 4, তারপর 20, 4, 24, 240 টাকা 48টা ডিমের দাম। একটার দাম 5 টাকা, 48টার দাম কত, 32। মিস্টার এক্স 600 টাকা 5 মাসের জন্য এবং ওয়াই 500 টাকা 9 মাসের জন্য ব্যবসাতে বিনিয়োগ করে, তাদের লাভের অনুপাত কিচ্ছু না, মুখে মুখেই কেটে দাও। 6 × 5 আর 5 × 9, 5 কেটে যাবে, 6 আর 9 থাকবে, 2:3 উত্তর আসবে। কি করে, 600 আর হচ্ছে 5 মাস আর হচ্ছে 500 9 মাস, তাই না, এক্স আর এ হচ্ছে ওয়াই। তো মুখে মুখে তো এগুলো তো কাটা যাবে, এগুলো কেটে যাবে, এটাও কেটে যাবে, তো কি থাকবে, এটাই পরে থাকবে। তো এই অঙ্ক মুখে মুখে যতদূর পারা যায় পারলে করে দেবে মুখে মুখে। 33-34 কমেন্টে চলে আসবে, স্যার এই অঙ্ক আসবে না পরীক্ষায়, তাহলে কোন অঙ্ক আসবে? কোনো মাস্টার বলতে পারবে না এখন যারা পড়ায় যে এই অঙ্কগুলো আসবে, এই অঙ্কগুলো আসবে। আর ভুল করে যদি খালি ওর পিছনে ছুটে যাও, পরীক্ষায় আর বড় বড় গোল্লা হবে। বেশ ক্লিয়ার করো, মজবুত করো, তৈরি হও, যে অঙ্কই আসুক চিন্তা করতে হবে না, তাই না। অনেকের তো ক্লাস আছে দেখি আন্দাজে অপশন ঠিক করা, এই এরকম ফর্মুলা কয়জন জানে? 0.001% লোক জানে। মিলিয়ন মিলিয়ন ভিউজ, আন্দাজে অপশন ঠিক করে দিবে, আন্দাজে ঠিক করে আন্দাজে চাকরি পেয়ে যাবে, এইরকম বিষয়, ঠিক আছে। আর ওর পিছনে খুব ভাগবে, কোনগুলো ভাগে? যেগুলো ভাবে যে হরিণ লুট খাবলা খাবলা, বাস চাকরি মুড়ির মোয়া। আগে তৈরি হও, সাজেশন লাগবে না, কোন অঙ্ক আসবে তৈরি হও, তখন দেখবে অটোমেটিকলি পরীক্ষায় পারছো। বলেছে এক্স ওয়াই যথাক্রমে 1200-800 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, শেষে ওয়াই 120 টাকা লাভাংশ হিসেবে পেলে বছর শেষে, আচ্ছা বছর শেষে ওয়াই 120 টাকা লাভ পায়, তাহলে এক্স এর লাভাংশ কত বছর শেষে? তাহলে একজন 1200 টাকা এক্স, আরেকজন ওয়াই হচ্ছে কত টাকা, 800 টাকা। এখান থেকে আমরা অনুপাত বের করে নিই, 3-4-এ 12, 4-2-8, 3:2। তো বলেছে বছর শেষে ওয়াই 120 টাকা লাভ পায়, এটা তো ওয়াইয়ের অনুপাত, এটা ওদের মূলধন। বছর শেষ বলতে তাহলে 12 মাস, তাহলে প্রত্যেকের সাথে 12 গুণ করতে হবে, কিন্তু করে তো বেকার সময় নষ্ট না, লাভ নেই সময় নষ্ট করে, আবার তো কাটাই পড়বে, ওই জন্য লিখবে না, দরকারই নেই। এটাই তো, ওয়াই কত পেয়েছে, 120 টাকা, তার মানে 2 ইউনিট সমান সমানই 120 টাকা, এটা ওয়াই লাভের অনুপাত। মূলধনের সাথে 12 গুণ করলে তো লাভ হয়ে গেল, মূলধনের সাথে টাইম গুণ হলে লাভের অনুপাত হয়। তো 2 ইউনিট সমান সমান 120, 1 সমান সমান 60, তাহলে এর টাকা কত, এর হচ্ছে 3-6-18, 180 টাকা, আর এর হচ্ছে 120 টাকা লাভ। এ পাবে 180, এ পাবে 120, 180 টাকা উত্তর। ক্লিয়ার? এবার হচ্ছে 34, এক্স এর লাভ্যাংশ কত, 180 টাকা। যদু সরল সুদে কিছু টাকা ধার নেয়, কিছু টাকা পি টাকা ধার নিল, 8 বছরে দ্বিগুণ হয়, এটা সূত্র লিখে রাখো। n1 - 1 by t1 equal n2 - 1
বাই T2। সরল সুদের একটা ছোট্ট ফর্মুলা, n1 - 1 বাই T1, n2 - 1 বাই T2। n1 বলতে n এখানে বলতে গুণ, কত গুণা, 8 গুণ হলো, 4 গুণ হলো, ওইটা, এটা প্রথমে, আর দ্বিতীয়টাও এটা দ্বিতীয়র গুণ। আর T1 হচ্ছে প্রথমে একটা বছর বলবে প্রথম লাইনে, এবং শেষের লাইনে কত বছরে T2-র মান চাইছে। এখানে এই অঙ্কতে কার মান চাইছে? T2। প্রথমে বলেছে কত গুণ হয়, প্রথমে বলেছে 8 বছরে দ্বিগুণ হয়, তো দ্বিগুণ, তার মানে দ্বিগুণ, প্রথমের লাইনে 2 গুণ লিখবো, এখানে 2 - 1 কত বছর বলেছে? 8 বছরে, ইকুয়াল পরেরটা বলেছে যে কত বছরে 3 গুণ হবে, অর্থাৎ 3 এখানে বসবে, 3 - 1 কত বছরে T2-র মান চেয়েছে। তাহলে এখানে পাচ্ছি কত? 1/8 ইকুয়াল 2/T2, বজ্র গুণন করে দাও, 8 দুগুণে 16, অর্থাৎ T2-র মান হচ্ছে 16 বছর। 16 বছর উত্তর। নেক্সট 35-36। আগে যে 34 নম্বর অঙ্কটা করলাম ওটা জাস্ট শুধু সরল সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু হবে না, শুধু সরল সুদের ক্ষেত্রে হবে। 35, একটি ব্যাগে 1 টাকা, 2 টাকা ও 5 টাকা ও 10 টাকার মুদ্রা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা টাকার মুদ্রা 10:5:2:1 অনুপাতে রয়েছে। যদি ব্যাগে মোট 72টি মুদ্রা থাকে, এগুলো কিন্তু মুদ্রার অনুপাত, 10 টাকার মুদ্রার অনুপাত এত, এবং টোটাল মুদ্রা 72টি, তাহলে এদের অনুপাতের যোগফল কত? 18। তার মানে 18 সমান সমান 72, 1 সমান সমান 4, 1 সমান সমান 4। তাহলে এদের মুদ্রা অনুপাত কত? 10 × 10, তাহলে 10 × 4, 40 টাকা। 5 দুগুণে 10, 10 × 4, এই যে 4 গুণ করছি, এইগুলো গুণ করছি, আর এই 1 ইউনিটের মান গুণ করছি, গেল 4 10 40 টাকা। তারপরে 5 দুগুণে 10, 4 10 40 টাকা। তারপরে 10 × 10, 4 10 40 টাকা। কত হলো? 4 4 16, 160 টাকা উত্তর। কত টাকা? 160 টাকা। 36 নম্বর, অনেকে না বুঝতে পারলে ওই জন্য অফলাইন অঙ্ক শিখতে গেলে অফলাইন, কোনো মাস্টার যদি টিচার কোচিং করায় কোথাও, অঙ্ক কম বোঝো, তাহলে অনলাইন ছেড়ে সেখানে গিয়ে ভর্তি হও, সেখানে সব থেকে বেস্ট বুঝতে পারবে, এবং অনলাইন থেকেও কিছুটা শিখতে পারবে। কখন দেখবে অনলাইনে, সব সময় না, কিন্তু পুরোটাই হজম করতে চাইবে অনলাইন থেকে, যে আমি হজম করে নেব খেয়ে, সম্ভব না, শিখতে পারবে না। জাস্ট কিছু মুখস্থ হবে, এবং টিচাররা গুনে গুনে চাষকা লাগানো ঝালমুড়ি টাইপের চটপটি ভাব অঙ্ক দিবে, আর হা করে এরকম থাকে, না জানে বিশাল কিছু করাচ্ছে, কিন্তু ভাববে না যে ওটাই সবকিছু না। ঠিক আছে, আমিও তো করাই, ওই জন্যই মানে বেসটাকে তৈরি করতে হবে। তার জন্য অফলাইনে কাছে কোথাও যদি কোচিং থাকে সেখানে গিয়ে ক্লাস করো, সেখানে মাস্টার কাছে শেখো আগে ম্যাথটা। অনেক আছে যে অঙ্ক শেখায় কোচিং, শুধু অঙ্ক শেখায় এই টিচারটা, তো অঙ্ক শেখো কম মানে কম্পিটিশনের, সেখানে শেখো আগে অঙ্ক, সাথে এগুলো দেখো, দেখবে অনেক ডেভেলপ হবে। আর সবকিছু যদি ইউটিউব থেকে খেয়ে নিতে যাও, তাহলে ইউটিউব থেকে কারা পারবে? যাদের আগে থেকে বেস ক্লিয়ার, তারাই একটু ধরতে পারবে, তারাই ডেভেলপ হবে, কিন্তু গোড়া থেকে যারা জিরো, তারা কিন্তু ওখানে সম্ভব না, পারবে না, সব শিখে যাবে, পারবে না। কিছু মুখস্থ হবে, কিছু ওরকম আন্দাজে ঠিক করা অপশন ক্লাস দিবে, বাস ঝুঁকে পড়বে মিলিয়ন মিলিয়ন ভিউজ, ঠিক না? 36 নম্বর, 36-এ বলেছে, যেটা বলছি সেটা অনেকের কাছে ভাষণ লাগবে, কিন্তু বাস্তব ওটাই। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 যোগ করলে 24, 32, 36 ও 54 দ্বারা বিভাজিত হবে? 5 যোগ করলে বিভাজিত হবে, তার মানে যা বেরোবে 5 কম বেরোবে, এরকম বিষয়। তাহলে আমাদের লসাও করতে হবে, 24, 32, 36, 54, এদের লসাগু বের করতে হবে আগে।
36-এর সাথে 24 গুণ, 36-এর সাথে 24 গুণ করতে হবে। 864 কিন্তু ভাগ যায়, 864 ভাগ যাবে, কিন্তু বলেছে 5 যোগ করলে, তবে 5 কমাতে হবে, তারপরে যোগ করব, তাই না? 5 এখান থেকে কি করতে হবে? কমাতে হবে। তাহলে 859-এর সাথে যদি 5 যোগ করি তাহলে 864 হয়ে যাবে, ভাগ যাবে, ওটাই বলেছি কথা। কোন সংখ্যা 5 যোগ করলে, তাহলে এটা উত্তর। যোগ করলে মানে 864-এর সাথে 5 যোগ করে দিলাম হবে না, তাহলে তো 5 বিয়োগ করতে হবে, 5 বিয়োগ করতে হবে, তাহলে ভাগ যাবে। যোগ করতে বলেছে, বিয়োগ করে দাও। বোঝা গেল? তো অঙ্ক ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরীক্ষায় এখন আর ট্রিক্সের অঙ্ক দিবে না, আর কোনো মাস্টারই কমন দিতে পারবে না এই অঙ্ক পরীক্ষায় আসবে হুবহু, কেউ বলতে পারবে না। যে বলবে পরীক্ষার পরে সে বুঝবে কমেন্টে কত ঢের ঢের লাট লাট কমেন্ট আসবে। ওই জন্য আগে আগে কি হয়, বেটা পেলে কাবিল বানো। 37-38 যারা রেলের জন্য প্রস্তুতি নেয়, সিজিএল এর জন্য নেয়, রেলের জন্য নেয়, সেন্ট্রালের চাকরির জন্য নেয়, তাদের কাছে রাজ্য সরকারের এই ধরনের চাকরি এরকম পরীক্ষাগুলো জল খাবারের মতো হয়ে যায়, তাই না? জল খাবারের মতো, ইচ্ছা হলো দিল, না দিলে না দিলাম। অনেকের হাইট থাকে, লোকে চাকরি পায় না, ভাবে এটাও গুড ডিসিশন, সেটা যেটা পাচ্ছি নিই আগে, যাই দিই, হাইট আছে, হয়ে যাচ্ছে, যাই, তাই না? পরে দেখা যাবে এসআই এর পরীক্ষা দিচ্ছে, ভালো, এটা উচ্চ পদে। তো যেগুলো চাকরি পরীক্ষা টাফ হয় কিনা সেগুলোকে নিয়ে যদি প্রস্তুতি নেওয়া যায়, তাহলে এই ধরনের এই ছোট বলবো না কোনো চাকরি, মানে কোশ্চেন হিসাবে বলছি, সেটা যে কোশ্চেন গুলো একটু কম আসে, একটু হার্ড কম সফট থাকে একটু, তাই না? কোশ্চেন গুলো কোনো চাকরি কম না, সবগুলোই ভালো চাকরি। তো এই এই চাকরিগুলো তখন ওই হার্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নিতে এগুলো তখন জল খাবারের মতো মনে হয়, ঠিক আছে? তো আমি বলবো যে বর্তমানে যা পরিস্থিতি, যেটা পাচ্ছ সেটা নিয়ে নাও। হ্যাঁ, তুমি যদি বিশাল হাইফাই কিছু হও, পিছনে বাবার সম্পত্তি আছে, বিশাল কিছু না হলে আমি ওটা সামলাবো, তাহলে ব্যাপার আলাদা। কিন্তু চাকরি যারা করে 100টার মধ্যে 95টাই গরিব ঘরের ছেলে ফেলে। 37 গসাগু নির্ণয় করো। কি বলেছে? গসাগু, তার মানে উপরেরটার কি করব আমরা? গসাগু করব, নিচেরটার লসাগু করব। উপরের গসাগু কত হবে? 5, দেখেই বোঝা যাচ্ছে 5 দিয়ে সব ভাগ যায়, কিন্তু নিচের লসাগুটা করতে হবে, নিচের লসাগুটা হবে 108। কোনটার? ওই যে 27, 9, 36, 27, 9, 36, এদের লসাগুটা করলে 108 হবে। তিন 4 12, 3 3 9, 9 12 108, তো 5/8 হচ্ছে উত্তর। 38 এই অঙ্কটাও ভালো। 38 এর অঙ্কটা আগে টুকে নিই। 54 মাইনাস 5/2 ইন্টু 8 প্লাস 13 বাই 48 মাইনাস 4/3 ইন্টু 8 মাইনাস 2। আগে আমার এই জায়গাটা কাজ, এইটাকে আমি কি করতে পারি? ভাগ করে আড়াইও লিখতে পারি, আড়াই না লিখে বাই আকারে লিখে দিলাম। 54 মাইনাস 5/2 ইন্টু 8 প্লাস 13 বাই এটা 48 মাইনাস 4/3 ইন্টু 8 মাইনাস 2, এটাও লিখতে পারি এই জায়গাটা। এই জায়গাটা দেখো 5 8 40, 4 দিয়ে কেটে দিতে পারি, তাহলে 54 মাইনাস 20 প্লাস 13, তাই না? তো 13-র সাথে 54 যোগ করলে কত হবে? 67 হবে। তার থেকে যদি 20 মাইনাস করি 47 পাচ্ছি উপরের লাইন থেকে, উপরের লাইন থেকে। নিচের লাইনে কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে লসাগু 3, তাহলে এখানে 4 8 32 হবে, এই জায়গাটা 32 হবে, আর মাইনাস কত হবে? মাইনাস 2, এরকম। এটা 47 পেয়েছি উপরে, নিচে এটা করে দিই। 3 8 24 2 3 4 12 13 14 মাইনাস 32 মাইনাস 6, তাহলে 38 বিয়োগ হবে 106।
তাহলে 106/3, বাই কিন্তু 3, 3 উপরে চলে যাবে। হলো, তাহলে 3 7 21, 2 3 4 12 13 14, 141/106 উত্তর। 39 40, দুটি পূর্ণ ঘন সংখ্যার পার্থক্য 189। সংখ্যাটির ছোট সংখ্যাটির ঘনমূল 3 হলে, দেখো বলেই দিয়েছে ছোট সংখ্যাটার ঘনমূল 3, ছোট সংখ্যাটার যদি ঘনমূল 3 হয় তাহলে ঘন কত ছিল 27, তাহলে ছোট সংখ্যাটা ছিল কত 27, একেই করতে হবে তাই না, 27-এর ঘনমূল 3। তো বলেই দিয়েছে যে যদি ছোট সংখ্যাটার ঘনমূল 3 হয় তাহলে ছোট সংখ্যাটা 27 ছিল, 3-এর কিউব 27 ছিল, তো ছোট সংখ্যাটা আমি 27 পেলাম, ছোট সংখ্যাটা। প্রশ্নতে বলেছে পার্থক্য না 189, কত, দুটি পূর্ণ ঘন সংখ্যার পার্থক্য, তাহলে একটা বড় সংখ্যাটা x³ এর পূর্ণমান -27, এদের পার্থক্য 189, এই কথাটাই বলেছে অঙ্কে। তো 27 যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি কত 216, অর্থাৎ x³ = 216, মানে 6-এর কিউব আছে এখানে, x = 6, এর ঘনমূল কত 6, তো ঘনমূল 6, তো বড় সংখ্যাটির ঘনমূল নির্ণয় করো, তো বড় সংখ্যাটার ঘনমূল হচ্ছে 6, একে যদি এবার 6-এর কিউব করো 216 হবে, তো ঘনমূল 6, উত্তর 6। ক্লিয়ার? 40, কোন টাকার, কত টাকার, কোন টাকার, খালি বালি টাকা যাই হোক, পি টাকার 15/2, 15/2 বছরে দ্বিগুণ হয়, সুদে আসলে দ্বিগুণ হলে আমরা কত নিব, 1 গুণ নিয়ে নিই বাস, কারণ এখানে প্লাস পি ইকুয়াল টু 2p লিখতে হয়, দরকার নেই, কেটে গেল, ও এখানে 200 হবে তাই না, কত বছরে দ্বিগুণ হয় 200, কেন উপরে আর হবে, r/100 লিখতে হবে, 100 এর সাথে গুণ করে দিলাম, হয়ে গেল। তাহলে 4 × 5 = 20, 3 × 5 = 15, 13 পূর্ণ 1/3, সুদের হার কত, 13 পূর্ণ 1/3%। নেক্সট অঙ্ক 41 42, অঙ্কগুলো শিখতে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা ক্র্যাক করতে গেলে অঙ্ক আর রিজনিং। জিকে এখন সেন্ট্রালের চাকরিতে পরীক্ষা দিতে গেলে জিকে ভুলে যাও, মনে হয় দরকারই নেই পড়ার, এরকম খালি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, যা পাচ্ছ নিতে থাকো কারেন্ট অ্যাফেয়ার্স। রাজ্য সরকারের চাকরিতে জিকে আসছে, সেন্ট্রালের চাকরিতে জিকে ভুলে যাও। হ্যাঁ, সিলেবাস দেখতে হবে, যে রেলে যেরকম পরীক্ষা 20টা কারেন্ট অ্যাফেয়ার্স, কি করবে 20টায় দুটো একটা টাচ করতে পারতেছে, অনেকে পারছে না, বাড়ি চলে আসছে, কি করছে তাহলে, সায়েন্সে ম্যাথ রিজনিং সায়েন্স, বাস। রাজ্য সরকার জিকে আসছে, এবার সিলেবাস চেঞ্জ হয়ে গেল, আজকে যেটা দেখলাম WBSSC-র লেলারের সেটে রিজনিং ঢুকিয়েছে, রিজনিং তো ছিল না, রিজনিং চলে আসছে, 10টা হোক যাই হোক রিজনিং দিয়ে দিয়েছে, তার মধ্যে প্র্যাকটিস সেটে বড় বড় রিজনিং, ওইখানে তো জিকে কমিয়ে দিয়ে রিজনিং চলে আসছে, 30টা জিকে ছিল 20টা করে দিয়েছে, 10টা রিজনিং দিয়ে দিয়েছে, তাই না, বিষয় এটা। তো রিজনিং দিয়েছে মানে কি, ভালো, জিকের থেকে ভালো, আমি বলবো জিকের থেকে রিজনিং দিয়েছে 10টা, ভালো স্কোর হবে ভালো। তো শুরু করা যাক আবার 41 42, একজন ব্যক্তি এক নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় 6 কিমি পার ঘন্টা গতিতে এবং আরো কিছু দূরত্ব 10 ঘন্টায় 4 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করলো। তো বলেই দিয়েছে এখানে যে 8 ঘন্টায় 6 কিমি পার আওয়ারে যদি যায় তা সে গেল 48 কিলোমিটার স্পিড ইনটু টাইম, এবং 10 ঘন্টায় 4 কিমি পার বেগে যদি যায় তাহলে সে বাকিটা 40 কিমি গেল, তাহলে টোটাল গেল সে 88 কিলোমিটার, কিন্তু টোটাল টাইম হচ্ছে 8 ঘন্টা আর 10 ঘন্টা 18 ঘন্টা, তাহলে টোটাল দূরত্ব টোটাল টাইম গড় গতিবেগ, টোটাল দূরত্ব টোটাল টাইম গড় গতিবেগ, তাই না। 44 × 88, 9 × 18, বাস ভাগ করে দাও, 4 নং 36, এই যে 4 পূর্ণ 8/9 কিমি পার ঘন্টা উত্তর, বোঝার কিছুই নেই, সিম্পল ম্যাথ এটা। এ বি এর তুলনায় 5 গুণ দক্ষ শ্রমিক, এ আর বি, এ যদি 5 গুণ হয় বি হবে 1 গুণ, কাল না পরশুই করলাম, এবং বলে দিয়েছে একটি কাজ এর সম্পূর্ণ করতে বি এর থেকে 60 দিন কম সময় লাগে। আমি কি বলেছিলাম, এদের ক্ষমতার মাইনাসই করে দাও, এটা থেকেই বের করে নাও অঙ্ক, যদিও বলে যে এটা কি হচ্ছে, কিছুই হচ্ছে না, আসবে উত্তর,
আমার কি দরকার, উত্তর দরকার, আসবে শর্টকাটে, বড় করতে যাবো না, যাবো কেন, এটাই বিয়োগ করে দিয়ে তাহলে 4 ইউনিট সমান সমান 60, 1 সমান সমান 15, এর ক্ষমতা বেশি, তাহলে 5 15 75, তো এর লাগবে না, উল্টে যাবে, তখন এ হয়ে যাবে 75 আর এ হয়ে যাবে 15, বাস পেয়ে গেলাম, উল্টে দাও, হয়ে গেল। এখান থেকে এইটা সমান সমান এত, বাকি আর ভাবার কিচ্ছু করতে হবে না, এইটুকুতে উত্তর চলে আসবে। তাহলে এবার আমরা দুইজনে একত্রে কত দিনে করবে, এ ইন্টু বি বাই এ প্লাস বি, বা 15 আর হচ্ছে 75, লসাগু 75, ক্ষমতা 5, ক্ষমতা 1, যোগফল 6, তাহলে 3 দুগুণে 6, 3 25 75, 12.5 দিন, 12.5 দিন, 12.5 ঘন্টা, যাই হোক ওটা উত্তর। নেক্সট অঙ্ক 43 বলেছে 3 জন পুরুষ ও 4 জন বালক কোনো একটি কাজ 12 দিনে করে, 4 জন পুরুষ ও 3 জন বালক সেই কাজ 40 দিনে 10 দিনে করে, তাহলে 2 জন পুরুষ ও 3 জন বালক সেই কাজ কত দিনে করবে। ভালো করে খেয়াল করবে, অনেকে হয়তো সমস্যা হয় এই টাইপের অঙ্কতে, সমস্যার কিছু নেই, আমি লিখব 3 জন পুরুষ প্লাস 4 জন বালক কত দিনে করে, 12 দিনে, ইকুয়াল, সেই কাজই তো, একই কাজ, ইকুয়াল। পরের লাইনে কি বলেছে, 4 জন পুরুষ প্লাস 3 জন বালক কত দিনে করে, 10 দিনে, বাস এখান থেকে পুরুষ বালক কনভার্ট হয়ে যাবে। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, কেটে দিলাম, তাহলে 3 6 18 এম প্লাস 24 বি ইকুয়াল 4 5 20 এম প্লাস 15 বি, এই 20 এই পাশে আনলে -2 এম, এটা ওই পাশে গেলে -9 বি, মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ এম সমান সমান 9 বি বাই 2, ক্লিয়ার হয়ে গেল, পেয়ে গেলাম। এবার এটা ধরেই অঙ্ক চলবে, এবার যে কোনো একটা লাইন নাও এবং বসাতে থাকো, এই লাইনটাই নিচ্ছি এবং পরের লাইনে যেটা শেষের লাইন সেটা নিব, ঠিক আছে, বা এই লাইন নিতে পারো, শেষের লাইন, যে কোনো এখান থেকে একটা লাইন তোলো এবং এবং শেষের লাইনটা ইকুয়াল করো। ইকুয়াল করতে গেলে কি করব, তাহলে আমি এখানে লিখবো এম এর মান এত, তার মানে 3 ইন্টু 9/2 লেখো প্লাস 4 লেখো, এই যে 4, এটাও তো বালক, তাহলে এটাও বালক, এটাও বালক, টোটাল বালক 12 দিনে, ইকুয়াল, এই লাইন হবে না কিন্তু, এখন এই লাইন তো কাজ করলাম, পরের লাইন, শেষের লাইন কি আছে, 2 জন পুরুষ, অর্থাৎ 2 ইন্টু, এই যে এম সমান সমান কত পেয়েছি এটা, তাহলে 2m লিখতাম এই জায়গাটা, তো এম এর মানটা বসাও, এটা 9/2, এখানে ছোট্ট করে একটু লিখে দিই, ঠিক আছে, 3m প্লাস 4b, এম এর মান কত, 9/2 পেয়েছিলাম, 9b/2, তাই না, এম এর মান 9b/2, এরা কত দিনে করে, 12 দিনে। এবার নিচের লাইনে এটা ছিল, নিচের লাইনে কি ছিল, 2m/3b, 2m প্লাস 3b, নিচের লাইনে ছিল 2m প্লাস 3b, এম এর মান কত, 9/2, সেটাই লিখছি এবার ইকুয়াল করে, ঠিক আছে, ইকুয়াল করে সেটাই লিখছি, এর সাথে প্লাস 3, এই যে নিচের লাইনে 3 কত দিনে করবে, বাস ডি দিনে করবে, বোঝা গেল বিষয়টা, শুধু মানগুলো পুট করে দিলাম ওই জায়গাটা, এম এর জায়গায় শুধু এই মানটাই পুট করলাম, এম এর জায়গায় এখানে পুট করলাম, এম এর জায়গায় এখানে পুট করলাম, 3b তো ছিলই, বি এর মান তো লাগেনি, টোটাল বি হয়ে যাবে এখানে, টোটাল বি হয়ে যাবে এখানে, হয়ে গেল। এবার এই জায়গাটা ক্যালকুলেশন করতে হবে, এটা তো কাটাকাটি যাচ্ছে না, 3 9 27, তাই না, 27/2 প্লাস 4 ইন্টু 12, 4 দুগুণে 8, তাহলে হয়ে যাবে 35/2 ইন্টু 12, 35/2 ইন্টু 12 ইকুয়াল, এই জায়গাটা 2 2 কেটে যাবে, অর্থাৎ এই জায়গাটা থাকবে 12d, এই যে 2 2 কেটে গেল, 3 আর 9 12, 12d হলো, 12d কেটে গেল, এটা কাটলে 17.5 দিন, ডি সমান সমান 17.5, বোঝা গেল, শুধু একটা মান বের করবে, সে না এম এর মান হোক আর বি এর মান হোক, বাস এবার ওখানে জায়গা, এবার প্রথমের যে কোনো একটা লাইন নেবে, ইকুয়াল করে নিচের লাইনটা লিখবে এবং কত দিনে করে এর সাথে ডি দিনে করে লিখে কাটাকাটি করবে, চলে আসবে। 44 নম্বর, 45 নম্বর। 44, ললিত তার বন্ধু তরুণকে 2 বছরের জন্য সরল সুদে
12,000 টাকা ধার দেয় এবং সুদ হিসেবে 1200 টাকা পায়, বার্ষিক সুদের হার কত? কত বছরের জন্য? 2 বছরের জন্য। কত হাজার টাকা? 12,000 টাকা। 12,000 টাকা 2 বছরের জন্য, আর পার্সেন্টে ধার দিচ্ছে, সুদ হিসাবে 1200 টাকা পাচ্ছে, বাস এইটুকুই। তো এখানে দুটো শূন্য কাটা, এখানে দুটো শূন্য কাটা, একটা একটা কাটা, 5 দুগুণে 10, 12 12 কাটা, আর সমান সমান 5%। কত পার্সেন্ট? 5% হারে। যদি 1 বছরে হতো 10% বেরোতো। 5% উত্তর 45। 20টি শার্ট বিক্রি করে, ভালো অঙ্ক এটা, 20টি শার্ট বিক্রি করে একজন দোকানদার 5টি শার্টের বিক্রয় মূল্যের সমান লাভ, ক্রয় মূল্য বলেনি কিন্তু, বিক্রয় মূল্যের, অর্থাৎ 20টি বিক্রয় করে 5টি শার্টের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। তার মানে 15টা বিক্রি করে টাকা তুলে নিয়েছে, 5টা লাভ করেছে, অর্থাৎ 5টার মূল্য যা তাই লাভ করেছে। তাহলে লিখবো 5 15টায় 5টা ইন্টু 100-এ কত? বিক্রয় মূল্যের ভাষাটা মনে রাখো কিন্তু, 5টির বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তখন কিন্তু এরকম ওই যা বিক্রি করবে তার থেকে 5টা কমাতে হবে, কমালে সেটা ক্রয় মূল্য, টাকা উঠে গেছে, 5টা লাভ। বুঝতে পেরেছো? তাহলে 3 5 15 ভাগ করলে 33 পূর্ণ 1/3%। এটা হলো বিক্রয় মূল্যের। এবার যদি ক্রয় মূল্যের সমান, তাহলে অ্যাড করে দিয়ে লাভ করতে হতো, অ্যাড করে দিয়ে 25টায় 5টা এরকম, তাই না? বোঝা গেল? তো কমপ্লিট হলো 12 নম্বর আর 13 নম্বর প্র্যাকটিস সেট, কার্তিক চন্দ্র মন্ডলের প্র্যাকটিস সেট, ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট, ডি এরও প্র্যাকটিস সেট আছে, সেখানেও জিকে আছে, কিন্তু চলছে। একা লোক তো কত সামলাবো? অনেকে বলে রিজনিং দেন, ইংলিশ দেন, সম্ভব হচ্ছে না, খুব চাপ হচ্ছে, একা একা, টাইমের অভাব, ক্লাসও দেখো কমে গেছে অনেক টাইমের অভাবে। আবার যখন চলবে এক্সপ্রেসের মতো 130-তে চলবে যখন গাড়ি, মেল এক্সপ্রেস, শতাব্দী, বন্দে ভারত, তখন সময়ের উপর নির্ভর করে, সময় খুব ফ্রি, ক্লিয়ার, মুড চাঙ্গা হয়ে আছে, বাস চলতে থাকবে। তবে চেষ্টা করব যতদূর পারবো, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর অনেক ভাই কমেন্ট করে দেখে দেখে বলে, দেখে দেখে কিছুই না, দেখে দেখে করলে চাকরি করতাম না আজকে, ঠিক আছে? আর আমার মতো গাধাকে দেখে দেখে করলে চাকরি দিবে সরকার? দিবে না। যতদূর পারি চেষ্টা করি বোঝানোর, সেই জন্য ক্লাসের সাথে যুক্ত হয়ে থাকবে।